হ্যালো এভরিওয়ান, আমি শামীম পাটোয়ারি বাংলাদেশের আইন কানুনের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সমবায় সমিতি নিবন্ধন প্রক্রিয়া। মতিন একজন দিনমজুর শ্রমিক। সে এবং তার এলাকার আরও 50 জন বন্ধু মিলে তারা একটি সিদ্ধান্ত নিল যে তাদের ভাগ্য উন্নয়নের জন্য তারা একটি মাঝারি মানের গরুর খামার স্থাপন করবে। কিন্তু তারা হিসাব করে দেখল একটি মাঝারি মানের গরুর খামার স্থাপন করতে তাদের অন্তত 10 লক্ষ টাকা প্রয়োজন। কিন্তু এত টাকা তাদের মতো দিনমজুরেরা কোথায় থেকে পাবে? আর কেউ তো তাদের মতো দিনমজুরদেরকে এত টাকা লোনও প্রদান করবে না। তাই মতিন এবং তার সহপাঠীরা মিলে একটি সিদ্ধান্ত নিল যে তারা প্রত্যেকেই রোজ 50 টাকা করে দিয়ে একটি সঞ্চয় গড়ে তুলবে এবং যখনই তাদের এই সঞ্চয় মিলে মোট 10 লক্ষ টাকা হবে তখন তারা সম্মিলিতভাবে একটি মাঝারি মানের গরুর খামার স্থাপন করবে। তো চলুন প্রথমে আমরা দেখি মতিন এবং তার সহপাঠীরা মিলে যদি প্রত্যেকেই প্রতিদিন 50 টাকা করে জমা করে তাহলে কত বছর পরে তাদের 10 লক্ষ টাকা সঞ্চয় হবে। তো তাহলে দেখা যায় যে মতিন এবং তার বন্ধুরা মিলে মোট সদস্য সংখ্যা হলো 50 জন এবং প্রত্যেকেই প্রতিদিন দিবে 50 টাকা করে। তাহলে দেখা যায় 50 গুণ 50 দৈনিক তাদের টাকা হইতেছে 2500 টাকা, অর্থাৎ তারা 50 জন মিলে দৈনিক তাদের যে সঞ্চয় গড়ে তুলতেছে তা হলো 2500 টাকা। তাহলে দেখুন 2500 টাকা যদি দৈনিক তাদের সঞ্চয় হয় তাহলে 365 দিন অর্থাৎ এক বছরে হয় তাদের 9,12,500 টাকার মতো। তাহলে দেখুন মাত্র এক বছরের মাথায় তাদের এই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে তাদের যে প্রয়োজনীয় 10 লক্ষ টাকা সেটা তারা জোগাড় করতে পারবে। তবে এ ধরনের যৌথ সঞ্চয়ের ক্ষেত্রে কিছু বড় ধরনের সমস্যাও আছে। এর মধ্যে অন্যতম একটি সমস্যা হলো সমিতির ক্যাশিয়ারেরা একটা সময় পরে সমিতির টাকা নিয়ে উধাও হয়ে যায়। অর্থাৎ যখন সমিতির এই যে সকল সদস্যদের টাকার পরিমাণ বাড়তে থাকে, একটা বড় অ্যামাউন্টের টাকা হয়ে থাকে, তখন দেখা যায় যে এই সমিতির যারা ক্যাশিয়ার তারা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মেজরিটি ক্ষেত্রেই দেখা যায় যে তারা এই টাকা নিয়ে উধাও হয়ে যায়। এছাড়া দ্বিতীয় আরেকটি অন্যতম সমস্যা দেখা যায় যে সমিতির সদস্যদের মধ্যে মতের অমিল দেখা যায় এবং এই মতের অমিলের পরিপ্রেক্ষিতে তাদের সমিতি বিলুপ্তি ঘটে। এই দুটি সমস্যা এতই প্রকট যে শুধুমাত্র এই দুটি সমস্যার কারণে বাংলাদেশে যতগুলো সমিতি গড়ে ওঠে তার 70% নষ্ট হয়ে যায় অথবা বিলুপ্তি হয়ে যায়। কিন্তু একটু সচেতন হলে এ ধরনের সমস্যাগুলো সমাধান করা সম্ভব। সেটা হলো আপনারা যখন কোনো সমিতি গঠনের উদ্যোগ গ্রহণ করবেন তখন অবশ্যই উক্ত সমিতিকে সরকারিভাবে রেজিস্ট্রেশন করে নেবেন এবং উক্ত সমিতির নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট গঠন করবেন। এতে করে কেউ চাইলেও এই সমিতির টাকা নিয়ে উধাও হতে পারবে না। এছাড়া সমিতি যখন একটি আইনি কাঠামোতে রূপান্তর হবে তখন উক্ত সমিতির কার্যক্রমগুলো সরকারের নজরদারিতে আসবে। এতে করে নানা ধরনের প্রতারণা এবং সদস্যদের ঠকানোর হার কমে যাবে। শুধুমাত্র সরকারিভাবে সমিতিটি রেজিস্ট্রেশন করার মাধ্যমেই উপরোক্ত দুটি সমস্যাই সমাধান করা সম্ভব। তো চলুন তাহলে এখন আমরা দেখি কিভাবে মতিন এবং তার সহপাঠীরা মিলে একটি সমবায় সমিতি সরকারিভাবে নিবন্ধন করবেন। তো সরকারিভাবে সমবায় সমিতি নিবন্ধনের আগেই প্রথমেই দেখে নেই সমবায় সমিতি করার জন্য প্রয়োজনীয় কি কি উপাদান আপনাদের থাকতে হবে। প্রথম উপাদানটি হলো একটি সমবায় সমিতি সরকারিভাবে নিবন্ধন বা রেজিস্ট্রেশনের জন্য উক্ত সমবায় সমিতির অন্তত 20 জন সদস্য থাকতে হবে। অর্থাৎ 20 জনের নিচে কোনো সমবায় সমিতি সরকারিভাবে রেজিস্ট্রেশন হবে না। 20 জন থেকে যত উপরে হোক সেটার কোনো সমস্যা নেই, কিন্তু সর্বনিম্ন 20 জন থাকতে হবে। দ্বিতীয় উপাদানটি হলো যে সকল সদস্য উক্ত সমিতিতে থাকতে চাচ্ছে উক্ত সদস্যদের বয়স অবশ্যই 18 বছরের ঊর্ধ্বে থাকতে হবে। অর্থাৎ যে এই কয়জনই সদস্য থাকুক না কেন সবাই 18 বছরের ঊর্ধ্বে বয়স হতে হবে। তো উপরোক্ত উপাদানগুলো থাকলেই কেবলমাত্র আপনারা একটি সমিতিকে সরকারিভাবে সমবায় সমিতি রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবেন। তবে সমবায় রেজিস্ট্রেশনের জন্য আবেদনের পূর্বে আপনাদের আরও কিছু প্রয়োজনীয় কাজ করতে হবে। প্রথম কাজটি হলো সম্ভাব্য সমিতির সকল সদস্য একত্রিত হয়ে একটি সাংগঠনিক সভা আয়োজন করতে হবে। অর্থাৎ এখানে মতিন এবং তার সহপাঠীরা মিলে যে 50 জন মিলে যে সমিতিটি গঠন করতে চাচ্ছে তারাই সেই 50 জন একত্রিত হয়ে একটি সভা আয়োজন করতে হবে। উক্ত সভায় সকল সদস্যদের সিদ্ধান্ত ক্রমে আপনাদের সমিতির জন্য একটি গঠনতন্ত্র প্রস্তুত করতে হবে। উক্ত গঠনতন্ত্রে যে সমস্ত বিষয়গুলো থাকবে তা হলো আপনারা যে সমিতিটি করতে চাচ্ছেন উক্ত সমিতির একটি নাম, সমিতি গঠনের উদ্দেশ্য, সমিতির সদস্য হওয়ার পদ্ধতি,
সদস্য বাতিলের পদ্ধতি, অর্থাৎ কোনো সদস্য যদি বাতিল মানে নিজেকে প্রত্যাহার করতে চায় সেক্ষেত্রে কিভাবে সে বাতিল হবে, সদস্যদের চাঁদার হার, অর্থাৎ প্রতিদিন বা প্রতি সপ্তাহে বা প্রতি মাসে কিভাবে সদস্যরা চাঁদা দিবে সেটার হার, সমিতির পরিচালনা পর্ষদ গঠনের পদ্ধতি, অর্থাৎ এই সমিতিটি তো এই সবাই মিলে পরিচালনা করতে পারবে না, কয়েকজনকে পরিচালনার দায়িত্ব দিতে হবে এবং কিভাবে তারা সেটা পরিচালনা করবে ইত্যাদি, এবং পরিচালক পর্ষদের কার্যাবলী এবং ক্ষমতা, সমিতির অর্থের ব্যবস্থাপনা বিধি, অর্থাৎ কিভাবে এই সমিতির টাকা পয়সা ব্যবহার হবে, কে কে স্বাক্ষর দিলে এই টাকা উত্তোলন করতে পারবে বা কোথায় জমা হবে ইত্যাদি বিষয়গুলো অর্থের ব্যবস্থাপনা বিধিতে থাকবে। এছাড়া সদস্যদের লভ্যাংশ বন্টন পদ্ধতি সহ বিভিন্ন বিষয় উক্ত গঠনতন্ত্রে বিস্তারিতভাবে আলোচনা করা হবে এবং উক্ত আলোচনার ভিত্তিতে একটি লিখিত গঠনতন্ত্র প্রস্তুত করতে হবে এবং উক্ত গঠনতন্ত্রের সকল সদস্যের অথবা কমপক্ষে 20 জন সদস্যের স্বাক্ষর থাকতে হবে এবং এই গঠনতন্ত্রটি হবে উক্ত সমবায় সমিতির পরিচালনা পদ্ধতির মৌলিক কাঠামো এবং এই গঠনতন্ত্রটি হবে উক্ত সমবায় সমিতির মূল আইন। অর্থাৎ কোনো কারণে যদি ভবিষ্যতে কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব হয় সেক্ষেত্রে এই যে গঠনতন্ত্রটি প্রথমেই প্রস্তুত করা হয়েছে এই গঠনতন্ত্রটির আলোকেই যাবতীয় সকল সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এখানে একটি কথা বলে রাখি, যখন আপনারা এই সমবায় সমিতির গঠনতন্ত্রটি লিখিতভাবে করবেন তখন অবশ্যই একজন অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে উক্ত গঠনতন্ত্রটি প্রস্তুত করবেন। এতে করে কি হবে, ভবিষ্যতে আপনারা যে কোনো ধরনের আইনগত জটিলতার হাত থেকে সহজেই এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন এবং আইনি সহযোগিতা সহজেই পাবেন। উক্ত সাংগঠনিক সভায় আপনাদের অন্তর্বর্তীকালীন সময়ের জন্য একটি পরিচালনা পর্ষদ বা ব্যবস্থাপনা কমিটি গঠনের প্রস্তাব করতে হবে, যাদের মাধ্যমে সমিতির পরবর্তী আইনগত কার্যক্রমগুলো সম্পাদিত হবে। এর মানে হলো আপনার এখানে যেমন মতিনদের 50 জন সদস্য, সকলের পক্ষে তো প্রতিদিন সমবায় অধিদপ্তর বা আইনগত কাজগুলো দেখা সম্ভব হবে না। এজন্য সাময়িক সময়ের জন্য বা এটা পরবর্তী এজিএম পর্যন্ত, অ্যানুয়াল জেনারেল মিটিং পর্যন্ত একটা কমিটি, অস্থায়ী কমিটি গঠন করা হবে, যেই কমিটি আপাততকালীন আইনগত কাজগুলো দেখবে। তবে এখানে একটি কথা বলে রাখি, উক্ত কমিটি অবশ্যই হবে 6 সদস্যের অথবা 9 সদস্যের অথবা 12 সদস্য বিশিষ্ট হতে হবে। তো আপনারা যখন সমিতির গঠনতন্ত্র এবং ব্যবস্থাপনা কমিটি গঠন করবেন তারপরে আপনাদের আরও কিছু সাধারণ কাজ করতে হবে। এগুলো হলো সমিতির কার্যক্রম পরিচালনার জন্য জমা খরচ বহি, শেয়ার ও সঞ্চয় রেজিস্টার, লোন রেজিস্টার, রেজুলেশন বহি এবং নোটিশ বহি ক্রয় করতে হবে এবং এগুলো প্রস্তুত করতে হবে। অর্থাৎ আপনারা যখন একটি সমিতি করবেন তখন এই সমিতির কার্যক্রম পরিচালনা করার জন্য কিছু রেজিস্টার আপনাদের মেনটেন করতে হবে। সেই রেজিস্টারগুলো হলো যেমন জমা খরচ বই, অর্থাৎ যেখানে আপনাদের জমা কত টাকা আসবে, খরচ কত টাকা আসবে সেই তথ্যগুলো থাকবে। তারপর লোন রেজিস্টার, অর্থাৎ আপনাদের যে জমা থেকে কাউকে যদি লোন দেওয়া হয় সেগুলো এই রেজিস্টারে থাকবে ইত্যাদি। যে সমস্ত রেজিস্টারগুলো মানে বইগুলো আপনাদের পরিচালনা করতে হবে সেই বইগুলো আপনাদের রেজিস্ট্রেশনের আগেই কিনতে হবে। উপরে সবকিছু যখন প্রস্তুত হবে এরপরে আপনাদের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে, তা হলো আপনারা কি আপনাদের সমিতির কার্যক্রম শুধুমাত্র একটি জেলার মধ্যে সীমাবদ্ধ রাখবেন না পুরো দেশব্যাপী করবেন। যদি আপনাদের সমিতির কার্যক্রম শুধুমাত্র একটি জেলার মধ্যে সীমাবদ্ধ রাখতে চান তাহলে আপনাদেরকে উক্ত সমবায়ের রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে হবে আপনাদের জেলাতে থাকা জেলা সমবায় অফিসে, বা আপনি চাইলে আপনার উপজেলা সমবায় অফিসেও উক্ত রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারেন। আর যদি আপনাদের সমবায় সমিতির কার্যক্রম দেশব্যাপী করতে চান তবে আপনাকে আবেদন করতে হবে সমবায় অধিদপ্তরে, যেটি আগারগাঁয়ে অবস্থিত। তো ধরে নিলাম মতিন এবং তার সহপাঠীরা তাদের এই সমবায়ের কার্যক্রমটি তাদের জেলার মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাচ্ছেন। তো তাহলে প্রথমেই তাদের সমবায়ের রেজিস্ট্রেশনের জন্য একটি আবেদন ফর্ম আছে। উক্ত আবেদন ফর্মটি আপনারা সমবায় অফিস থেকেও সংগ্রহ করতে পারেন অথবা আপনারা চাইলে উক্ত ফর্মটি নিচের ওয়েবসাইট থেকেও নামিয়ে নিতে পারেন। এরপর উক্ত ফর্মটি যথাযথভাবে আপনাদের পূরণ করতে হবে এবং আনুষঙ্গিক যে কাগজপত্রগুলো আছে সেগুলো উক্ত ফর্মের সাথে সংযুক্ত করতে হবে। এরপরে আপনারা আপনাদের সমস্ত কাগজপত্র এবং আবেদন ফর্মটি নিয়ে জেলা সমবায় অফিসে গিয়ে সেখানে একটি নির্দিষ্ট জায়গা আছে সেখানে জমা দিতে হবে। সেখানে জমা দেওয়ার পরে তারা একটি সরকারি ফি নির্ধারণ করে দিবে, উক্ত ফিও আপনাকে প্রদান করতে হবে। আপনাদের আবেদনপত্রটি জমা দেওয়ার পর উক্ত আবেদনপত্রটি যাচাই বাছাই করা হবে এবং কর্তৃপক্ষ যদি উক্ত আবেদনপত্রে সন্তুষ্ট হয় তাহলে সর্বোচ্চ 2 মাসের মধ্যে আপনাদের সমবায় সমিতির একটি লাইসেন্স প্রদান করবে। তো সরকারিভাবে সমিতির লাইসেন্স পাওয়ার পর উক্ত লাইসেন্স দ্বারা প্রথমেই আপনাদের উক্ত সমিতির নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে
এবং সমিতির সকল লেনদেন উক্ত ব্যাংকের মাধ্যমে সম্পাদন করতে হবে।